কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। আর এই অনুষ্ঠানে থাকেন আমাদের একজন প্রাণীর মানুষ, খনা মা, যার কথা, যার প্রতিভার কথা আজকের দিকে দিগন্তে কিন্তু ব্যাপৃত। এবং ইউটিউবে গিয়ে খনার বচন লিখে যদি আমরা সার্চ করি খনামা লিখে, সঙ্গে সঙ্গে কিন্তু মার প্রত্যেকটি অনুষ্ঠান আমরা পেয়ে যাব এবং পেয়ে যাচ্ছি। এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন যে মা তোমার অনুষ্ঠান দেখছি, তুমি এই নিয়ে বলো, তুমি ওই নিয়ে বলো। বিভিন্ন অনুরোধও আসছে এবং মা কিন্তু বিভিন্ন সেই অনুরোধ রেখে বিভিন্ন নতুন নতুন ভাষায় কথা বলছেন, সুন্দর সুন্দর উপমা দিচ্ছেন, সুন্দর সুন্দর ঘটনা বলি। এটাই হচ্ছে খনা মা। তিনি কিন্তু কোনো সস্তা প্রচার ভালোবাসেন না, একটু ট্রেনে বিজ্ঞাপন করলাম, বাসে দিলাম, কারো হাতে একটা হ্যান্ডবিল দিলাম না। তিনি টিভি পঞ্জিকায় খ্যাত, যুগ যুগ পরিচিত, যুগে যুগে পরিচিত খনামা। নতুন করে বলার কিছু নেই, অনেক অনেক দিন ধরে মিডিয়াতে বসছে, আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের খনামা। তিনি সুন্দর করে বলেন, আবার যখন প্রয়োজন হয় তিনি তেজদীপ্ত ভঙ্গিতে কথা বলেন, আবার যখন প্রয়োজন হয় তিনি মধুরভাবে কথা বলেন। অনেকগুলো ভাবের মধ্যে দিয়ে মা চলেন। মার মধ্যে কোনো গোড়ামি নেই। তিনি কৃষ্ণ কথা বলেন, তিনি কালী কথা বলেন, শিব কথা বলেন, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু খনামা চলে। তাই বন্ধু, আমাদেরকে কিন্তু একটু সতর্ক হয়ে জীবনের পথ চলতে হবে, কারণ খনামার কথা আমাদের সবাইকে বলতে হবে। এবং আমরা বলছি, আমরা চলছি, মানুষও বলছে, খনামাও বলছেন, চলছেন। এইভাবেই কিন্তু আমাদের বেলবন্ধন হচ্ছে। খনার ভিটার জন্মতারিণী, ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষজননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, অর্থাৎ যিনি পথ প্রদর্শক, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনারত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায়? মানুষের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে, ভয় পেও না, আমি আছি তোমাদের সঙ্গে। হ্যাঁ বন্ধু, খনামা একেবারে নিজের বাড়ির মায়ের মতো। মা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম সবার জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সকলে মিলে একই সাথে ভালো থাকতে চাই। আমরা জীবন ধারণ করেছি, তার কারণ হচ্ছে জীবনটা পূর্ণতা আনার জন্য। এই পূর্ণতা আনার জন্য অতি ভোর থেকে, অর্থাৎ অতি ছোট্টবেলা থেকে, এখানে ভোরটাকে ছোটবেলা, সেটা তো মানুষের জীবনে ভোর একটা। সেই সময় থেকে আমরা তপস্যা করি। তপস্যার বিভিন্ন দিক, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয় অবশ্যই থাকে। আমরা ছোট্টবেলায় প্রথমে জন্মগ্রহণ করে থেকে কেউ কথা বলতে শিখি না। বেশ কিছুদিন ধৈর্য ধরতে হয় কথা বলতে শেখার জন্য। ততদিন ফ্যাল করে তাকিয়ে থাকি বড়দের দিকে, তারা কে কি কথা বলছে, কিভাবে মুখ নাড়ছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, কিভাবে হাঁটাচলা করছে। একটি শিশু সেগুলি ফলো করতে থাকে। কে কীরকমভাবে হাঁটছে, কে কীরকম করছে, পারে যেটা, সেটা হচ্ছে হাসিতে হাসি মেলাতে পারে, আর একটু করে ফিক করে হেসে দিয়ে সবাইকে মহা খুশি করতে পারে। সেই হাসি দেখে আমাদের জীবন খুশিতে ভরে ওঠে। শিশুর মুখে হাসি আমরা সবাই ভালোবাসি। তো তারপরে তারা শেখে কিভাবে কথা বলতে হবে। তাদের কাছে তখন কঠিন ব্যাপার, কিভাবে জিভ নাড়বো, কিভাবে কথা বলবো। তাদের এই ফিলিংসটা তারা প্রকাশ করতে পারে না। আমরা যদি ভাবতে থাকি একটা শিশুকে বড্ড অসহায় লাগে। আবার তারপরের স্টেজে এসেও শিশুটিকে অসহায় লাগে যখন দেখি সবে বোল ফুটেছে, তার মধ্যেই তার বইয়ের পাহাড় তার সামনে জুটেছে। অর্থাৎ বসতে শেখেনি ভালো করে, একবার কত রকমের কত কালারিং বই তার কাছে রয়েছে। কোনোটা ছবি দিয়ে দিয়ে দেখানো হচ্ছে, কোনোটা লেখা রয়েছে, কোনোটা ছড়া রয়েছে। সেই সমস্ত বই দিয়ে তাদেরকে পড়াশোনা শেখানো হচ্ছে। শুরু হয়ে গেল কথা বলা, শুরু হলো পথ চলা। মানে শুরু হলো যেই কথা বলা, তারপরেই শুরু হলো পথ চলা। তাহলে শুরু কথা বলার সঙ্গে পথ চলা শুরু হয়ে গেল। সেই সকালবেলায়, মানে সেই ছোটবেলা থেকে আমরা যখন ছোট ছিলাম পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে। সুন্দর কথা। এই যে আপনি বললেন, যেন আমার যেন মনে হচ্ছে সেই ছোটবেলায় চলে গেলাম। মানে যারা শুনছে,
দর্শকরা তারাও যেন সেই ছোটবেলা ছিল, এই জিনিসগুলো কিন্তু এত মধুর ছিল আমাদের জীবনে। একদম। আজ কোথায় হারিয়ে গেছে? আবার আবৃত্তিটা শুনলাম আপনার মধ্যে। সেই আঙ্গুল ধরে ধরে আঙুল ধরে ধরে। ধরে ধরে বড়রা পড়াতেন, সত্যি কথা। আঙ্গুল ধরে ধরে পড়ানো, যেই একটু অন্যমনস্ক হয়ে যায় আঙ্গুলটা ওপরের আঙ্গুল থেকে নিচের আঙ্গুলে চলে এলো, হ্যাঁ। বড়রা দিল ঠাসিয়ে এক চড়, আবার ওইখানে আবার নিয়ে গেল। আঙ্গুলটাকে আঙুলটা নিয়ে গেল। ঠিক লাইনে পৌঁছে দিল, সত্যি কথা। দিয়ে চোখের জল মুছতে মুছতে আবার আঙ্গুলটাকে আবার ঠিক আমরা, মতন কি ধরে নিয়ে শাস্তি। আর ভুল করবো না ভাই, করবো না বলে আবার পড়াশোনা শুরু করা। সেটা হচ্ছে সকালে উঠিয়ে আমি মনে 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 বলি, সারাদিন আমি যেন ভালো হয়েছে। ভালো হয়ে চলি। ছোটবেলায় কবিতাটা খুব মন দিয়ে পড়েছিলাম, খুব ভালোবাসতাম কবিতাটা। আর একটু বলে দিই একটু নিজের কথা, যেটা হলো আমি না ওই কবিতা পাঠ করতে ছোটবেলার থেকে আমার খুব খুব শখ ছিল, খুব ভালো ছিল, ভালো লাগতো। তো আমার এক দাদা, তিনি এখন সন্ন্যাস নিয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় জিমনাস্টিক করতেন, কবিতা বলতেন। আচ্ছা। তো দাদার সাথে সাথে আমি যেতাম, হ্যাঁ দাদা প্রোগ্রাম করবে, যেতাম, বেশ ভালো লুচি আলুর দম মিষ্টি টিষ্টি পাওয়া যাবে, লোভে লোভে যেতাম। হ্যাঁ। এইবার একটু যেই বড় হতে থাকলাম, এই সবাই বলছে এ তো ফাউ এসেছে, শুনে খুব সম্মানে লাগলো। আরে আমি ফাউ এসেছি, আমাকে এরম বলা? সেই দিন থেকে প্রমিস করলাম না, আমি ফাউ যাব না। দাদাকে বললাম, দাদা তোমার, দাদা আমার থেকে অনেকটাই বড়, দাদা তোমার যেখানে অনুষ্ঠান হবে, তোমার যারা নাম লেখাতে আসবে আমার নাম লিখে দেবে, আমি কবিতা বলবো। বলে কবিতা আরম্ভ করলাম। এতই ছোট, রবি ঠাকুরের কবিতা বলছি, মানে আমাকে দেখো স্টেজে এরমভাবে ধরে তুলে দিতে হতো। কবিতা বলছি, রবি ঠাকুরের কবিতা বলছি, বলতে বলতে আমি কি করলাম, স্টেজেতে বড় একটা রবীন্দ্রনাথের ছবি রয়েছে, আমি মানুষের দিকে পেছন করে রবীন্দ্রনাথের দিকে সামনে করে কবিতাটা বলতে আরম্ভ করলাম। সবাই হাততালি দিচ্ছে, আমি ভাবছি কবিতা ভালো বলছি বলে হাততালি দিচ্ছে, সবাই হো হো করছে, মজা করছে, আমিও ভাবছি ঠিক আছে। তারপরে আমাকে ঘুরিয়ে আবার সামনের দিকে দেওয়া হলো, বড়রাকে উঠে আমাকে সামনের দিকে দিয়ে মাইকটা সামনে দিল, আমি সামনে একটুখানি সবার দিকে তাকিয়ে দু লাইন বলে আবার পেছন ঘুরে রবীন্দ্রনাথের দিকে তাকালাম। বলতে আমাকে তারপরে সবাই বলছে এই বোকা, তুই ওদিকে কেন তাকালি, তাকাতে হবে তো মানুষের দিকে। বা ওরা কি লিখেছে নাকি কবিতাটা, যে লিখেছে আমি তো তাকে শোনাচ্ছি, তো আমি তো তার দিকে মুখ করে, আমার যুক্তি, ছোটবেলায় শিশু মনের যুক্তি। ছোটবেলাটা কিন্তু এরকমই হয়, শিশু মনটা যে আপনি বললেন, যে লিখেছে আমি তো তাকেই শোনাচ্ছি, যারা শুনছে তারা কি কেউ লিখেছে যে তাদের দিকে মুখ ঘোরাবো? সবাই আরেকবার হাততালি দিল, আমি ছোট, সবাই এসে আদর করছে, খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে ইত্যাদি। তারপরে তারপরে একটু বুঝতে শিখলাম, আমাকে শেখানো হলো, বোঝানো হলো, আমি স্টেজে উঠে উঠে কবিতা পাঠ করতাম, আমার খুব ভালো লাগতো। আর কবিতা পাঠ করা শুধু না, আমি যে কবিতাটা পাঠ করতাম তার মানে না জেনে আমি কখনো কবিতা বলতে ভালোবাসতাম না, আমার ভালো লাগতো না, আমি বুঝতে পারতাম না। আমাকে আগে মানে বলে দাও, এই কবিতাটা শেখাচ্ছে, কবিতাটা মানে বলো, মানে বলে দিত, আমার মনের মধ্যে ঢুকতো, তবে আমি সেই কবিতাটা পাঠ করতাম, তাতে আমার সুন্দর হতো, এবং আমি বুঝতাম কোন লাইনটা ভুল হতো না মানেটা জেনে নিলে, ইত্যাদি করে আমি একটু কবিতা টবিতা বলতাম। যাই হোক, একটু ছোটবেলার কথা বললাম। কবিতার মধ্যে অনেক কবিতা শিখেছি, অনেক ভালো ভালো কবিতা আছে, বড় বড় লেখকের কবিতা আছে, মহাজনেদের কবিতা আছে, সব কবিতা, বড় হয়ে আরও অনেক কবিতা শিখেছি, সব কবিতাকে আমি প্রণাম জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু একটা কবিতা আমি প্রাণের মধ্যে আটকে নিয়েছি, সেটা হলো সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে সকালে উঠে মনে মনে বলা, সারাদিন ভালো হয়ে চলা, প্রমিস করা, ঠিক সেইভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়া। সকাল মানে ছোটবেলা, ছোটবেলার থেকেই সকলে যদি আমরা এটা বলতে থাকি যে সারাদিন, অর্থাৎ সমস্ত জীবনটা যেন ভালো হয়ে চলি, সমস্ত জীবনটা যে জাতক জাতিকা ভালো হয়ে চলবে, তার অনেক কিছু মন্দ ভালোতে পরিণত হয়ে উঠবে, সেই কারণে সেইভাবে করা। আর এই সব চিন্তা ভাবনা অনেক আছে। এখন যেমন শিখেছি কস্য তুম্ব কুত আয়াত, কে তুমি, কোথা থেকে এসেছো, কোথায় যাবে। যখন আমি মাধ্যমিক দিচ্ছি, একটি শিবরাত্রিতে, শিবরাত্রির উপোস করেছি দুপুরবেলায়, আমার পেন খাতা আমাকে দিয়ে বলে দিল এই কস্য তুম্ব কুত আয়াত, কোথা থেকে এলে তুমি, কোথায় যাবে, এই সব চিন্তা করবে কবে, বাকি সব যা কিছু মিথ্যা জেনো, সব কিছু দুদিনের, তা তুমি মেনো, প্রাণ ভরে বলো তুমি সত্যম তাকে, শিবম বললে মন ভালো থাকে, সুন্দরম বলো তুমি দিবারাত্রে, তবে যদি হতে পারো সৎপথের যাত্রী। এই চিন্তা ভাবনা থেকে কবিতা লেখা, ছড়া লেখা, গল্প লেখা, সব কিছুই একটু 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 করে আছে। তো এই যে কথাগুলো এখনকার মতন
কিন্তু ছোটবেলার বীজ মন্ত্র কি ভোলা যায়? না। যে কথাটা বারবার বলতে ইচ্ছে করছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তাই জীবনের শুরু থেকে প্রতিটা জীবনের প্রতিটি জাতক জাতিকার এই ব্রত চলা উচিত, ঠিক মতো করা উচিত, ঠিক মতো। অর্থাৎ সকাল থেকে মানে ছোট্টবেলার থেকে জীবনটিকে এমন করে গড়ে নাও, বড়রা এমন করে জীবনটিকে গড়ে দাও যাতে সারা দিন মানে সমস্ত জীবন সে ভালো হয়ে চলতে পারে, ভালো হয়ে বলতে পারে, ভালো কর্ম করতে পারে। তার মানে আপনি যেটা বলছেন খুব সুন্দর কথা, এটা শুধু কবিতা না, জীবনের একটা সংকল্প। একদম আপনি কিন্তু সেই পয়েন্টটাকে ধরেছেন, বীজ মন্ত্র যেটা বললেন, যে শুধু কবিতা পড়লাম একটা তা না, নয়, জীবনের বীজ মন্ত্র, একটা শপথ। শপথ সারা দিন মানে কি সারা জীবন জীবন আমি যেন ভালো হয়ে চলি। অপূর্ব। তার জন্য কে কৃপা করবে? সেই জগদীশ্বর, পরমেশ্বর, তিনি কৃপা করবেন। হরি ওম নমো নারায়ণায় নমো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই বলি, সেই হরি, সেই শ্রী হরি, তিনি কৃপা করবেন। তিনি কৃপা কিভাবে করবেন জানো? আজকে একটু সেই ভাব এসে গেছে বলে এই বিষয়েই কথা বলি। তোমরা তো জানো আমি জ্যোতিষ বিষয়ে অত কথা বলি না, আমি একটুখানি এইসব কথা কথোপকথন যাকে বলা হয়, একটু ভাবের কথা বলে বড় ভালো লাগে, নিজের ভাবটাও বাড়ানো যায় আর তোমাদের সাথে ভাব হয়ে যায়। কারণ আমি এটা জানি, যেখানেই আমি কোনো উদ্বোধন করতে যাই, যেখানে কোনো ধর্ম প্রচারে যাই, কোনো প্রবচন করতে যাই, তোমরা এসে ধরে আলিঙ্গন করো, তোমরা বলো মাগো তোমায় বড্ড ভালোবাসি, মাগো তোমায় খুব ভালোবাসি, মাগো টিভিতে দেখে তুমি আমাদের আপন হয়ে গেছো, তুমি বড় ভালো বলো মা, তোমার বলাতে তুলনা হয় না। তখন আমিও উৎসাহিত হই, আনন্দিত হই, তোমাদেরকেও আলিঙ্গন করে বুকে কাছে টেনে নিই, আদর করি, আশীর্বাদ করি, ভালোবাসা বিনিময় করি। তোমরা ভালোবাসা দাও আর আমিও ভালোবাসি, ভাব থেকেই তো ভালোবাসার সৃষ্টি, ভাব থেকেই ভালোবাসার সৃষ্টি। সেটাই একদম ঠিক তাই। তো এইবার আমরা কি করি, এই যে কথাগুলো ভালো ভালো কথাগুলো আমরা বলি, আমরা কি করি, আমরা মানুষকে মানুষ হওয়ার জন্য প্রেরণা দিই। যে মানুষ হয়ে জন্মেছো, জন্মগ্রহণ করেছো, তুমি একটি মানুষ হয়েছো। ছোট্ট থাকলে তাকে ছোট্ট মানুষ, শিশু, ছেলে মানুষ বলা হয়, বড় হলে বড় মানুষ, বড় হয়েছো অ্যাডাল্ট মানুষ বলা হয়। এই মানুষের মধ্যে কি হয়, চেহারার আকৃতিটা পরিবর্তন হয়, মনের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়, কিন্তু মনে যেগুলো দৃঢ় সংকল্প থাকে সেগুলো পরিবর্তন হয় না। সেগুলোকে ঠিকঠাক মতন চালিয়ে নিতে হয়, ঠিক মতন নিজেকে গড়ে নিতে হয়। আর নিজেকে গড়ে নেওয়ার জন্য দরকার হয় ভালো অভিভাবক, ভালো গার্জেন। তার জন্য দরকার হয় একটু ভাগ্যের। সে ভাগ্যের দরকারের জন্য তো আমি আছি, কোনো চিন্তা নেই। ছক তৈরি করা হয়, যারা ছক নিয়ে আসো তাদেরটা ছক দেখে বিচার করে দিই, গণনা করে দিই। যারা ছক আনতে পারো না, জন্ম সাল সময় বলো, তাদেরকে বলে দিই একটি ছক করিয়ে নাও, সেই ছক অনুযায়ী বিচার হবে। এবং যাদের জন্ম সাল সময় নেই, হাত ও মুখ দেখে ভাগ্যের গণনা করে বলে দেওয়া হয়, বাপু তোমার এই 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 ভালো জিনিস আছে, আবার এই এই দিকগুলো মন্দ আছে, মন্দ দিকগুলোকে সংশোধন করে নিলেই মহা আনন্দ পাবে। তো আনন্দ দেওয়ার জন্য মন্দকে সরাতে হবে। তো এই যে দিকগুলো করা হয়, এই যে কাজগুলো করা হয় মানুষের জন্য, কারণ মানুষকে মানুষ করে গড়ে নেওয়ার জন্য। প্রতিটি মানুষই চায় জীবনের সম্পূর্ণ সার্থকতা। কেউ পারে, কেউ বা হারে। যে হারে তাকে নাও গড়ে, তার জন্যই তো আমি আছি। যে হেরে যাচ্ছে তাকে গড়ে নেয়া, যার জন্য আমি বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, ভয় নেই আর একেবারে। আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার জন্য। ভালোবাসাতে সব কিছু সংশোধন হয়ে যায়। একটি অসুস্থ ব্যক্তি ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, তাকে ঠিক মতো শুশ্রূষা করো, ভালোবাসো, বলো, পিঠ চাপড়ে বলো, ভয় নেই, সুস্থ হয়ে যাবি, আরে আমি তো আছি তোর জন্য, কোনো চিন্তা নেই, কোনো বিষয় কোনো দিকে চিন্তা করিস না বাপ, সেরে ওঠ, সুস্থ হ, ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি। এইটাই হলো বীজ মন্ত্র। তা মানুষকে উৎসাহিত করা, কারণ আমরা মানুষ, মানুষের জন্য আমাদের জীবন, জীবনের জন্য। আমরা সকলকে ভালোবাসা দেব, ভালোবাসা শেখাবো, আর সেই ভালোবাসার মধ্যে অসুস্থ সুস্থ মানুষকে সকলকে শেখাবো ভারত মাতাকে তোমরা পুজো করতে শেখো, ভারত মাতাকে শ্রদ্ধা করতে শেখো, ভারত মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি, ভারতের ভূমির প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বসু মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখলে
তোমাদের অনেক অশুভ কিছু কেটে যাবে, তোমরাই অতিক্রান্ত করতে পারবে, তোমরাই তোমাদের নৌকাকে তীরে আনতে পারবে তোমাদের পূর্ণ সফলতা দিয়ে। সুন্দর কথা, অমৃত কথা। শুধু কুড়িয়ে নিতে হবে, কুড়িয়ে নিয়ে জীবনকে সমৃদ্ধ করতে হবে। এই যে খনামা কাজ করছেন, মা ডিকশনারিতে একটাই কথা, এই মহিষী নারী ডিকশনারিতে একটাই কথা কাজ। এই যে মা বললেন, জীবন যুদ্ধে যে হারে তাকেই নাও গড়ে, তাকে আর হারিয়ে দিও না। যে মানুষ হেরে গেছে তাকে আর হারিয়ে দিও না, বরং তাকে নতুন করে উজ্জীবিত করো, বুস্ট আপ করো, করে তাকে গড়ে নাও। এটাই তো স্বামীজির বাণী। তাই খনামার জীবনে স্বামীজি শুধু বইয়ের পাতায় নয়, তার প্রত্যেকটি অন্তরের অনুভূতিতে রয়েছেন স্বামীজি। এবং আমরা তো দেখি মাঝে মাঝে আমাদের যে তথ্যচিত্রে চলে সেই বিবেকানন্দময় কন্যাক্রমে, সেটা তো একটা ইতিহাস হয়ে গেছে। বহু মানুষ ফোন করেন, সেটা দেখে তারা উজ্জীবিত হন। এখন বন্ধু চলুন টিভি পঞ্জিকায় খ্যাত, যুগ যুগ পরিচিত খনামের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য আমরা দেখি। আর বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরনো শিবপদের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90, এবং শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড 9830707429। এবং বন্ধু যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হলো, এর বাইরে অন্য কোথাও কিন্তু বাংলার জ্যোতিষী খনামা বসেন না। মা বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে পড়তে হবে খনামা লিখিত এই সুন্দর বইটি, জীবন চক্রের জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার। জীবন চক্রের জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার যারা সংগ্রহ করেছেন তারা উপকৃত হয়েছেন, এবং যারা এখনো সংগ্রহ করেননি আমি তাদের সকলকে অনুরোধ করব বইটি সংগ্রহে রাখুন এবং ঘরের মধ্যে রেখে দিন। এই বইটি কিন্তু আমাদের জীবনের একটি সম্পদ, জীবন চক্রের জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার। আর মনের কথা বলে যাব এখন চলে, তবে দরকারি কথা ছিল বলে দিলাম আমি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।